মিটিং শেষে বাসায় ফিরে তে হলরুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। সার্ভেন্টরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। সবাই সামনে থেকে মেয়েটার রাগ দেখেছে সব সময়, কিন্তু আজকের মতো আগে কখনো দেখেনি। সব সময় সাবলীল চলাফেরা করেছে। রাগের কারণে লিমিট ক্রস করে উল্টাপাল্টা জিনিসপত্র ভাঙচুর করতে দেখেনি। তের চোখে জল এসে গড়ায়। তীব্র থেকে তীব্র ঘৃণা ওই ছোঁয়ায়, ওই স্পর্শে। ক্যারেক্টারলেস লোকটার সামনে কেন আবার যেতে হলো তাকে? মন ভয়ে কাঁপছে, কিন্তু এই রাগের কারণ তার অজানা নয়। হয়তো খুব কষ্টের, নয়তো ঘৃণা। সে তো মিটিং এ তের পেছনেই দাঁড়িয়েছিল, সবটা দেখেছে। এত বছর পর জিয়ন জাঙ্কুকের সামনে গিয়েছে। এটা কি করে সহ্য করবে ম্যাম? তার উপর এমন অশ্লীল কাজ করেছে। তখন সবার গুরুত্বপূর্ণ কথার মাঝে সে সবটা দেখেও প্রোটেক্ট করতে পারেনি ম্যামকে, যার থেকে দূরে থাকার জন্য নিজেকে এতগুলো দিন লুকিয়ে রেখেছে। আজ তার সামনে গিয়েছে। আবার তার ব্যবহারটা আজ জঘন্য ছিল। হ্যাঁ, সে শুনেছিল জিয়ন জাঙ্কুকের কথা সবার মুখে, তার নাকি মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। তবে আজ কি দেখলো এটা? মিথ্যে তো নয়। মুন পরিস্থিতি সামলানোর জন্য প্রথমে তের কাছে গিয়ে এক হাত দূরে দাঁড়িয়ে বলল, ম্যাম প্লিজ কাম ডাউন, শান্ত হন। আর এমন অস্বাভাবিকভাবে আপনাকে কিছু না জানিয়ে হবে না। তে এই মুহূর্তে কারো সাথে শান্তভাবে কথা বলার নয়, উল্টো এসব কথা ফালতু মনে হচ্ছে তার। সঙ্গে সঙ্গে টেবিলের উপর থেকে কাচের গ্লাসটা ভেঙে মুনের গলা বরাবর ধরে বলল, একদম কথা বলবি না একটাও, নয়তো খুব বেশি ভালো হবে না কারোর জন্য। মুন ভয়ে কাঁপছে, কপালে ঘাম এসে জমেছে। এমন ভাবে কখনো দেখেনি ম্যামকে। এমন সময় কাই বাহির থেকে দৌড়ে এসে তের হাতটা মুনের গলা থেকে সরিয়ে বলতে লাগলো, কি করছো তে? পাগল হয়ে গেছো? তের বোধহয় রাগটা আরো চেপে বসলো। কাইকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আই হেট দিস নেম, হাউ মেনি টাইমস উইল আই সে ইট? কাই দু হাত উপরে তুলে একটু নিচে মাথা নামিয়ে নাড়তে নাড়তে বলল, ওকে ভুল হয়ে গেছে, লাস্ট বার। কিন্তু তুমি কি করতে যাচ্ছিলে? আর তেয়াং, মাথাটা কি একদম চলে গেছে তোমার? কি হয়েছে আমাকে বলো? তে হাতের ভাঙা গ্লাসটা নিচে ছুঁড়ে মারে। কাচের টুকরোগুলো চারিদিকে ছিটকে পড়ে। দুটো কাচ ঠিক তের ফর্সা মসৃণ তুলতুলে পায়ের উপর এসেও পড়ে। ফলে হালকা আঘাত লেগে একটু আঁচ পড়ে রক্তের আভা প্রকাশ পায়। কাই সঙ্গে সঙ্গে তের পায়ের কাছে এসে বসে হাত দিয়ে কাচ দুটো সরাতে ব্যস্ত হয়ে পড়লো। একটু জোরে শব্দ করে বলতে লাগলো, কি করছো কি তেয়াং? কি হয়েছে বলবে তো আগে। কি করেছো এটা? কিসের জন্য রাগ করে আছো? আর যাই হোক, তার জন্য নিজের ক্ষতি কেন করবে? কাছে দুটো ফেলে দিয়ে আঘাতের জায়গা দুটো হাত দিয়ে একটু রক্তটা মোছার চেষ্টা করতে পাশ থেকে একজন সার্ভেন্ট ফার্স্ট এড বক্সটা কায়ের সামনে এগিয়ে দেয়। কাই ছোট একটা তুলা দিয়ে রক্তটা মুছে দিয়ে সেখানে ওষুধ লাগাতে গেলে তে পা সরিয়ে বলল, লাগবে না বলেই উপরে হাঁটা ধরে। কাই শুধু তাকিয়ে থাকে। তে রুমে ঢোকার আগে কাই নিচ থেকে বলে ওঠে, দেখো নিজের কিছু করবে না, নয়তো কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। তে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি, সোজা রুমে ঢুকে দরজাটা আটকিয়ে দেয়। তে দরজা আটকাতেই মুনকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মিটিং এ কোনো প্রবলেম হয়েছে নাকি অন্য কিছু? মুন মাথা নত করে ভীত হয়ে বলতে লাগলো, আসলে হয়েছে কি মিটিং এ। বলেই মন থামলো, আর কথা আসছে না গলা দিয়ে। যদি এটা শুনে নিশ্চিত কাইসারের হাতে মরতে হবে। কাইয়ের হাত মুঠোবদ্ধ হয়ে আসে। কপালের রগগুলোই জানান দিচ্ছে এমন ভাবে চুপ হয়ে যাওয়াটা একদম পছন্দ হয়নি তার। মন ভয়ে ভয়ে আবারও বলা শুরু করে দিল, আসলে মিটিং এর সময় মিস্টার জিয়ন অভদ্রতামি করেছিল ম্যামের সাথে। কাই একবার চোখ বন্ধ করে নিজেকে সংযত করার চেষ্টা করলো। পরক্ষণেই আর এক মুহূর্ত না দেরি করে বেরিয়ে পড়লো। মন তো ভেবেই নিয়েছিল আজ তাকেও প্রাণ টানা দিতে হয়। তে গিয়ে ওয়াশরুমে ঢুকে উপরে শরীরে সাদা ড্রেসটা খুলেই হাত বাড়িয়ে পানি জাতীয় ভীষণ কড়া ঘ্রাণের কিছু একটা নিয়ে শরীরে ঢেলে দিয়ে যতটুকুতে জাঙ্কুকের ছোঁয়া লেগেছে মনে আছে সবটা শরীরে ঘষা মাজা শুরু করে। বেশ খানিক সময় নিয়ে জায়গাগুলোতে ঘষে ঝর্ণা ছেড়ে দিয়েও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও পাশে থাকা গোলাপ জলের পানিতে নিজেকে এলিয়ে দেয়, যেখানে তার কিছুটা স্বস্তি বোধ হয়। কাই ফুল স্পিডে গাড়ি চালিয়ে ঠিক জাঙ্কুকের বাড়ির সামনে এসে গাড়ির ব্রেক চাপলো। দ্রুত পায়ে নেমে গিয়ে কলিং বেল বাজায়। মিনিটের মধ্যে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। সার্ভেন্টটা মনে হয় নতুন হবে, তাই তো জিজ্ঞেস করলো, কে আপনি? বড় সাহেব বাসায় নেই। কাই লোকটার কথায় পাত্তা না দিয়ে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে সোজা ভেতরে ঢুকে যায়। জাঙ্কুক, নিচে নাম বলছি, নয়তো খারাপ হয়ে যাবে। আজকে আমার চেয়েও খারাপ দ্বিতীয় কেউ হবে না বলে দিলাম। পাশ থেকে লোকটা বলে উঠলো, আসলে জাঙ্কুক স্যার তো আসেনি বাসায়। বাড়ির বড় সাহেব জাঙ্কুক স্যার গত 3 বছর ধরেই নাকি বাসায় আসেনি শুনেছি। কাই বুঝলো জাঙ্কুক বাড়িতে আসেনি। জাঙ্কুক যে তেকে চিনবে মিটিং এ
নিশ্চিত ছিল, কিন্তু এমন করবে সেটা ভাবেনি। থেকে এমন রূপে দেখে একটু আনকমফোর্টেবল হবে এটাই ভেবেছিল, কিন্তু এই জাংকুক তো উল্টো করে দিল সবটা। 3 বছর আগের কথা কি ভুলে গেছে ওই জাংকুক? কাই এবার জাংকুকের অফিসে চলে গেল ডিরেক্ট। কাইকে দেখে প্রথমত গেটের কেয়ারটেকার ভেতরে যেতে দিতে চায়নি, কিন্তু পর মুহূর্তে ইউনোর কল আসলো কেয়ারটেকারের ফোনে, একে আসতে দাও। পরে কেয়ারটেকার গেট খুলে দিলে কাই সোজা জাংকুকের রুমের দিকে চলে গেল। কাই আসতে ইউনো গিয়ে দরজা খুলে দিল। জাংকুক হাতে কিছু কাগজপত্র নিয়ে টেবিলে হেলান দিয়ে এক পা অন্য পায়ের উপর রেখে কিছুটা হালকাভাবেই দাঁড়িয়ে আছে। কাই ভেতরে ঢুকেই জাংকুকের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল, প্রবলেম কি তোর? সাহস কি করে হলো ওর শরীরে টাচ করার? নিজের প্রমিস ভুলে গেছিস? জিয়ন জাংকুক যে নিজের কথা রাখে না, প্রুফ করে দিয়েছিস। ইউনো এসে কাইয়ের হাত সরাতে যায়, কিন্তু জাংকুক চোখে ইশারা করে সামনে না আসার। জাংকুক কিছুটা বিরক্তি নিয়ে কাইয়ের হাতটা কলার থেকে সরিয়ে বলতে লাগলো, তুই তো আমাকে বলিসনি যে ওই মিসেস হানসুইর সাথে তুই মিলে কাজ করছিস, আর তেও সেখানে আছে। তুই যদি ভুলে যাস তবে আমি ভুলবো না কেন? আর তাছাড়াও এতদিনেও তো তেকে নিজের করতে পারলি না, আর মাত্র 23 দিন বাকি 3 বছর পূর্ণ হতে, তখন তুই কি করবি? দেখ জাংকুক, ভালো ভালো বলছি, তে তোকে কখনো চায় না ভবিষ্যতে, দূরে থাক ওর থেকে। আমাকে ভালোবাসে না, কিন্তু বন্ধু ভাবতেও ওর কোনো আপত্তি নেই। আমাকে ও ঘৃণা করে না, কিন্তু তোকে ও ঘৃণা করে। তে সেদিন আমার কাছে নিজে এসেছিল, ভুলে যাস না, আমি জোর করিনি ওকে। রাইট, সেই জন্যই তো তোর কথা মেনে নিয়েছিলাম। সেদিন রাতে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিলি তখনই বুঝে গিয়েছিলাম তে তোর কাছে আছে, আর তার জন্যই আমাকে মারতে চাচ্ছিস। তারপর যখন আবার তুই সেটা বুঝে গিয়েছিস, কি করলি? ফালতু একটা গেম চ্যালেঞ্জ করে বসলি। তে নাকি তোকে বিশ্বাস করে, হ্যান ত্যান আরো কত কি। ও গড, 3 বছর সময় নিলি তেকে নিজের করে নিবি। যদিও বিষয়টা জোকস লেগেছে আমার কাছে, তবুও শুধু ওই বোকা মেয়েটা কত দূর যেতে পারে, সাহসটা কতটুকু বেড়েছে সেটাই দেখার জন্য তোকে টাইম দিয়ে আমি চলে গিয়েছি। আর তুই ভেবেছিস আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি? তবে যদি সত্যি তে তোর সাথে লুতুপুতু করতো, তোর কি মনে হয় আমি তাকিয়ে দেখে যেতাম? ওখানেই পুঁতে রাখতাম। আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি ইয়ার। কিন্তু তুই যে ওকে এমন প্রফেশনাল বানাবি সেটাও বলিসনি, আবার হানসুইর সাথে হাত মিলিয়েছিস সেটাও বলিসনি। তোর কি মনে হয় আমি তোর সব কথা বিশ্বাস করেছি? ওই বোকাটার জন্য আমার 5-6টা সিক্রেট গার্ড আগে থেকেই ছিল। আচ্ছা, তুই তো বলিস যে তেকে তুই ভালোবাসিস, তো ভেবে দেখেছিস যার ভেতরে আমাকে নিয়ে প্রতিশোধের আগুন জ্বলছে তার হাতেই তেকে তুলে দিচ্ছিস, আর তের কিছু হবে না সেটার গ্যারান্টি দিতে পারবি তুই? কাই কি যেন ভাবতে শুরু করলো। জাংকুক একটু বাঁকা হেসে বলল, এখন ভেবে লাভ নেই। মনে কর তোর চ্যালেঞ্জটা আমার জন্য একটা ফালতুর থেকেও জঘন্য ছিল। তে না চাইলেও আমার, জোর করে হলেও আমার, মরে গেলেও আমারই থাকবে। ওকে, বডিটাকে দরকার পড়লে মমি বানিয়ে রেখে দিব। শুধু শুধু এসব করে আর লাভ নেই। একবার যেহেতু চলে এসেছি, মনে কর সবকিছু এখন আমি যেভাবে চাইবো সেভাবেই হবে। বলে জাংকুক হাতের ফাইলগুলো রেখে কোটটা নিয়ে চলে যেতে যেতে বলল, আর হ্যাঁ, আরেকটা কথা, হানসুহি যদি একবার জেনে যায় আমি তেকে চিনতে পেরে ইচ্ছে করেই শেয়ার করেছি, তবে কিন্তু তেকে মারার চেষ্টা করবে। এখন ভেবে দেখ তুই কি করবি? হানসুহিকে সবটা বলে দিবি নাকি দিবি না, তোর ইচ্ছে। আর তাছাড়াও ওই মেয়ে মরলেও কিন্তু আমার কিছুই যায় আসে না। অবশ্য ও মরলেই ভালো, এতদিন যা যা করেছে সবটা শাস্তি তো পেতেই হবে, তাই না? পাখা গজিয়েছে ওড়ার জন্য, ওর পাখা আমি মিনিটেই শেষ করে দিতে পারি, কিন্তু আপাতত করছি না সেটা। বলে জাংকুক রুম ছাড়ে। ভোরের পূর্বাকাশে হালকা রোদ্দুর ছড়িয়ে দিয়েছে সূর্য, পৃথিবী তার সৌন্দর্যটা প্রকাশ করেছে। জানালা টপকে মৃদু হাওয়া এসে সামনে পর্দাটা বারবার সরিয়ে দিচ্ছে। একবার রোদের হালকা তেজ, আবার ছায়া এসে ঘুমটাকে উড়িয়ে দিল। বিরক্ত হয়েই চোখে ঘুম ঘুম ভাব নিয়েই খাইটা টান দিল তে। পাশ থেকে কারো মৃদু হাসির শব্দ শুনে তে পাশ ফিরে বালিশে মাথা এলিয়ে দিয়ে বলল, আজ লেট হবে, ভালো লাগছে না কাই ভাইয়া, এখন যাও। কাই এসে আবারও জানালাটা খুলে দিয়ে বলল, আজ জলদি যেতে হবে তো, উঠোতে। কয়টা বাজে খেয়াল করেছো? 8টা বেজে 45 মিনিট। 10টা বাজে আরেকটা কাজ আছে। তে মিনমিন করে বলল, ওকে 10 মিনিট। কাই তের মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে দিয়ে বলল, এবার কিন্তু সত্যি দেরি হচ্ছে তে, নয়তো কাশি কিন্তু পানি আছে। তে বিরক্ত হয়ে কপাল কুঁচকে চোখ বন্ধ করেই উঠে বসলো। অবশ্য কাই এই কাজটা প্রতিদিনই করতে অভ্যস্ত, গত 2টা বছর ধরে এটাই করে আসছে। আর তের মুখে এই একটাই শব্দ শুনছে, আজ যাব না ভাইয়া। কাই হাতে এক কাপ কফি সামনে এগিয়ে দিয়ে বলল, এটা নাও।
তে চোখ বন্ধ রেখে কফির কাপটা হাতে নিল। খেয়াল না করেই রোজকার মতো আজকে গরম কফিটা মুখে তুলে আ আ শব্দ করলো। কাই হু হু করে হেসে বলল, বলেছিলাম আগে উঠতে, এবার জিভটা পুড়ে দিলে তো। তে এবার পাশ থেকে ফোনটা নিয়ে টাইম দেখে কফির মগটা পাশে রেখেই চট জলদি খাট থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। পর মুহূর্তেই আবার বের হয়ে এক সেট জামা নিয়ে গেল। কাই মুচকি হাসলো। এমন বাচ্চামো দেখেই তো সেই 7 বছর আগেও মেয়েটার প্রেমে পড়েছিল। প্রথম যখন জীবন বাড়িতে দেখেছিল তার শালীন পোশাক, ভদ্রতা, লজ্জা লজ্জা ভাবটা কি আজও ভুলতে পারে? তারপর যখন ছাদে আড্ডা দিচ্ছিল, হালকা চাঁদের আলোতে মুখখানা কতটা উজ্জ্বল লাগছিল। কখন যে এই মনে জায়গা করে নিল মেয়েটা বুঝতেই পারিনি। সেই মায়া কি কখনো কাটানো সম্ভব? আচ্ছা, এতদিন ধরে একসাথে আছি, একবারও কি ওর মনে আমাকে নিয়ে কিছু বেঁধেছে? আচ্ছা, আমি আমার এই পাগলিটাকে পাবো তো, নাকি ওই জাঙ্কুক কিছু করে দিবে আগেই? জাঙ্কুকের কথাটা ভাবতেই কায়ের কপাল কুঁচকে আসে। এতটা সময়ও দেওয়া যাবে না। ওই শালা জাঙ্কুককে যতদিন মাটির নিচে না রেখে আসতে পারছি ততদিন আমার মায়াবতীকে নিয়ে টেনশনে থাকতে হবে। আর ওই সহিকে তো আমি আগেই দেখে নিব। ভাবনার মাঝেই তে ওয়াশরুম থেকে বের হয়। কায়ের চোখ আটকে যায় তের চুলে। যদিও আগের লম্বা চুলগুলোই তার বেশি পছন্দ ছিল, কিন্তু এগুলো যে অপছন্দ এমন কিন্তু নয়। চুল টপকে পানি পড়ছে। তে দ্রুত এসে আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে মাথার চুলগুলো শুকাতে ব্যস্ত হলো। কাই সেই চিত্রখানা দেখে নিজেকে ডুবিয়ে দিচ্ছে অতল গভীরে। চুলগুলো উড়ে এদিক সেদিকে দুলে যাচ্ছে। তে কাইকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ভাইয়া আপনি যান না, আমি আসছি। কাই নিজেকে কল্পনা থেকে বের করে আর দাঁড়িয়ে না থেকে তের কথা মতো চুপচাপ বেরিয়ে গেল। সময়টা সন্ধ্যা বিকেল হবে হয়তো। কাজ শেষে আসার পথেই গুড়ি গুড়ি বৃষ্টি নামে। বিষয়টা তের কাছে বেশ ভালো লাগলো। অনেকদিন হয় বৃষ্টিতে ভেজা হয় না, তাই ড্রাইভারকে বলল গাড়ি ঘোরাতে, কিন্তু সব সময়ের মতো আজকেও ড্রাইভার ডিমোট করলো। তে আজকেও সেম ভাবে ধমক দিয়ে গাড়ি ঘোরাতে বলে। বাড়ি না ফিরে তার সবচেয়ে প্রিয় জায়গা সমুদ্রের তীরে চলে গেল। জায়গাটা সব সময় খালি থাকে। বেশি হলে বিকেল বেলা 4 থেকে 6 জন মানুষ আসে উপভোগ করতে। সবাই কি আর এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জানে? তে তো সেই 3 বছর ধরেই মন খারাপ হলে এখানে আসে সময় পেলে। আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে এসেছে বললেই বলা যায়। হালকা আলো হয়তো আকাশে মেঘাচ্ছন্ন থাকায় একটু বেশি অন্ধকার লাগছে জায়গাটা। চারদিকটা বেশ গাছপালা সমৃদ্ধে ভরা। তে গাড়ি থেকে নামার সময় হাতের ঘড়িটা খুলে কোটটাই খুলে রেখে আসে। তে 2 হাত উজাড় করে দুদিকে মেলে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। হ্যাঁ, এটাই তো শান্তি। কোনো উশৃঙ্খলা নেই, কারো জোর নেই, আছে শুধু ভালো লাগার মুহূর্ত কিছু। আর একটু সামনে গিয়ে তে পানি হাত দেয়। ইস, জীবনটাও যদি ঠিক সাধারণ ভাবে কাটতো তার। আর 5টা মেয়ের মতো। হঠাৎ করেই একটা বাইক এসে ব্রেক করে ঠিক গাড়ির পাশে। হেলমেট পরা, তবে হাত দুটোতে কভার নেই। তবে সাধারণত বাইকাররা লেদার জ্যাকেট পরে, কিন্তু লোকটা তো কোট প্যান্ট পরে আছে। দেখে মনে হচ্ছে কোনো বড়লোক বাপের দুলালি ছেলে। বাইকের হর্নের আওয়াজ পেয়ে তে তাকিয়েছিল, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, কারণ এখানে অনেকেই আসে। তবে বৃষ্টির সময় কখনো দেখেনি। এই 3টা বছরে একবারও। উল্টো বৃষ্টি আসার আগেই সবাই দ্রুত বৃষ্টি থেকে বাঁচতে চলে যায়, কারণ অনেকের ধারণা সমুদ্র কূলে বৃষ্টি মানেই স্রোত প্রবল হবে, এতে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কিন্তু তে খুব কমই দেখেছে এসব। তের শরীরে আপাতত ওড়না জড়ানো নেই। অবশ্য এটা এখন অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু এখানে ছেলেটাকে দেখে আস্তে পায়ে হেঁটে গাড়ির কাছে যেতে নেয়। কিন্তু যাওয়ার পথে ছেলেটা একটা ছাতা মাথার কাছে নিয়ে ধরে। তের এই শান্ত মাথাটা আপাতত গরম করতে চাচ্ছে না, তাই বলল, থ্যাংক ইউ, এটা আমার লাগবে না, বলে 2 কদম বাড়াতে নেয়। ছেলেটা আবারও সামনে গিয়ে ছাতাটা ধরে পকেট থেকে ছোট্ট একটা কাগজ তের দিকে বাড়িয়ে দেয়। তে কপাল কুঁচকে বলল, মাথায় কি প্রবলেম আছে? আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, সো নিজের কাজে যান, অসভ্যতামি বন্ধ করুন। ছেলেটা এবার তের হাতটা বাম হাতে ধরে ছাতাটা ধরিয়ে দিয়ে অন্য হাতে ছোট্ট কাগজটা ধরিয়ে দিয়ে ইশারা করলো এটা পড়তে। আর ইউ ব্রেইনলেস? মাথায় কি প্রবলেম আছে? আমাকে দেখে কি আপনার প্রেমপত্র পড়ার মতো মেয়ে মনে হচ্ছে? আর এসব কোন ধরনের
ধরনের অভদ্রতা। শরীরে এভাবে না বলে কয়ে টাচ করছেন কেন? ডু ইউ নো হু আই এম? এর জন্য আপনার কি হতে পারে? ছেলেটা তের কথায় পাত্তা না দিয়ে আবারও ইশারা করলো এটা পড়ার জন্য। তে এবার হাতের কাগজটা ফেলে দিয়ে ছাতাটাও হাত থেকে ফেলে দিয়ে বলল, ডোন্ট ফলো মি। বলে তে আবারও যাওয়ার জন্য পা বাড়াতেই ছেলেটা তের ডান হাতটা হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এসে কোমর পেঁচিয়ে ধরে। আহ, কি করছেন? মা বাবা সভ্যতা শিখায়নি বলে নিজেকে ছোটাতে ব্যস্ত হয়, কিন্তু এমন শক্তিশালী ব্যক্তির সাথে কে পেরে উঠবে? ছেলেটা কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে এভাবেই খিচে ধরে। আপনার নামে কেস করব আমি থানায়, ছাড়ুন বলছি। অসভ্যতামির পর্যাপ্ত শাস্তি আপনাকে যদি আমি না দিয়েছি তবে আমিও তেয়ং নই। ছেলেটা শুধু তাকিয়ে আছে তের দিকে। আশ্চর্য, একটু ভয়ের ছিটেফোঁটাও নেই দেখছি আপনার। নাম কি বলুন তো? মা বাবা আছে তো, নাকি মরে গিয়েছে, শিক্ষা দিতে পারেনি? ছেলেটা এবার তের যেই হাতে ছাতাটা ছিল ওই হাতটাও চেপে ধরে যথেষ্ট জোরে। ওহ, লাগছে তো আমার। হোয়াটস ইউর প্রবলেম? সাহস কি করে হয় এমন করার? চারদিকে গুমট অন্ধকার ছেয়ে গিয়েছে এতক্ষণে। মিনিট খানেক পর ছেলেটা আকস্মিক তেকে কোলে তুলে নেয়। তে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, নামান বলছি। কে আপনি? আমার সাথে এমন করছেন কেন? লিমিট ক্রস করে ফেলছেন বলে দিচ্ছি। এর শাস্তি কি হতে পারে আপনি জানেন না মিস্টার। আপনারা ছেলেরা এমন কেন? মেয়েদের দেখলেই শুধু একটুকু বলতেই ছেলেটা ঠাস করে গাড়ির ভেতরে তেকে ফেলে দিয়ে দরজাটা আটকে ড্রাইভারকে কিছু ইশারা করতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। ছেলেটাও আর দাঁড়িয়ে না থেকে বাইকে ওঠে।